গহীন রাতে কে ডাকে? শোনা যায় পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর আত্মা হলো তারা, যারা বাঁচার জন্য শেষ চেষ্টাটুকুও করতে পারেনি। জীবনের ব্যর্থতার বশে নেওয়া কোনো সিদ্ধান্ত যে কত বড় সর্বনাশের কারণ হতে পারে। হ্যালো এভরিওয়ান, আমি অমিত। ডাকিনীর 3 নম্বর এপিসোডে আজকে শোনাতে চলেছি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ফাঁস। গল্প শুরু করার আগে দর্শকদের কাছে একটা রিকোয়েস্ট রয়েছে। প্রত্যেক শনিবার ঠিক রাত 8টায় ডাকিনীর এই ভয়াবহ এপিসোডগুলো শোনার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। শুরু হচ্ছে ডাকিনীর 3 নম্বর এপিসোড ফাঁস। এখানে গল্প নয়, অভিশাপ বাঁচে। ছেলেদের জীবনে একটা অদ্ভুত নিয়ম থাকে। তার মধ্যে প্রথম নিয়মটাই হলো ছেলেদের কাঁদতে নেই। কষ্ট হোক বা রাগ, অপমান হোক বা হতাশা, সব কিছুই বুকের মধ্যে পাথর চাপা দিয়ে সিংহের মতো বীরত্ব রাখতে হয় মুখে। কিন্তু তাদের এই হৃষ্টপুষ্ট শরীরের মধ্যেও যে একটা হৃদয় আছে, তা কেউ বোঝে না। না পাওয়ার যন্ত্রণা অথবা পেয়ে হারানোর কষ্ট, কোনো কিছুরই যে সীমা থাকে না। ডেস্কের ওপর রাখা ঘড়িটা টিকটিক করে শব্দ করে চলেছে। রাত 12টা বাজতে যায়। অয়নের চোখে ঘুম নেই। এক দৃষ্টিতে চেয়ে থাকা চোখ দুটি জলে ভরা। রাতে এই সময়টা ছেলেদের কাঁদার জন্য উপযুক্ত সময়। 28 বছর বয়সী অয়ন একটি প্রাইভেট সেক্টরে জব করত। 2 মাস আগেই চাকরিটা সে হারিয়ে ফেলে। বাড়ির কেউই জানে না সে কথা। অফিসে যাওয়ার নাম করে রোজ সকালে বাড়ি থেকে বের হয়, সারাদিন কাজের খোঁজ করে। দিন শেষে কয়েকটা স্টুডেন্ট পড়িয়ে নিরাশ হয়ে বাড়ি ফিরতে হয় তাকে। মনের কথা শোনার মানুষটাও ছেড়ে গেছে আজ প্রায় 3 মাস। সমস্ত সর্বনাশ অয়নের জীবনে একেবারে অতিথি হয়ে এসেছে। অয়নের পায়ের কাছে রাখা একটা পাটের দড়ি। সীমা ছাড়ানো এই দুর্ভাগ্যের জেরে সে নিজেই নিজের জীবন থেকে ইস্তফা দিতে প্রস্তুত। এখন ঘড়িতে রাত 12টা বাজে। আর আধ ঘন্টা পর হয়তো 12:30 বাজবে, কিন্তু অয়নের আর বেঁচে থাকা হবে না। দড়ি আর টুলটাকে নিয়ে অয়ন বিছানার উপরে উঠল। ফ্যানের সাথে দড়িটা বাঁধার জন্য চেয়ারের উপর ভর দিয়ে উঠে দাঁড়ালো। পাটের দড়িটা একদিকে ফাঁস লাগিয়ে অপর প্রান্তটা ফ্যানের সাথে বাঁধতে লাগলো। আর কিছুক্ষণ পরেই সে সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাবে। তার শিথিল ক্লান্ত শরীরটা থরথর করে কাঁপছে। দড়ির ফাঁসটা গলায় দিয়ে অপেক্ষা করছে ঝুলে পড়ার। ব্যাস, এবারে আরেকটু সাহস করেই টুলটাকে সরাতে পারলেই হয়। ঘরের স্যাঁতস্যাঁতে নিস্তব্ধ অন্ধকার যেন তার মৃত্যুর অপেক্ষাই করছে। এই ঘরের সব স্মৃতি, ঘরের প্রতিটি কোণা, আসবাব, ডেস্কের বই খাতা, সব সব যেন তাকে বলছে, কিরে, এত সহজে হার মেনে নিলি? অয়ন অয়ন চোখ বন্ধ করে মনে একটু সাহস জুগিয়ে পা থেকে টুলটা সরাতে লাগলো। একটা সময় পর অয়ন থেমে গেল। মায়ের কথা ভীষণ মনে পড়ছে তার। যে কোনো কিছুর জন্যই হোক মায়ের চোখের জল সে সহ্য করতে পারে না। কি করবে সে? এই ভাঙাচোরা জীবনটাকে কি করেই বা জোড়া লাগাবে? মরতেও যেন ভয় লাগে। এক নিমেষে গলা থেকে দড়ির ফাঁসটা খুলে টুলটাকে নামিয়ে বিছানায় শুয়ে পড়ল। আত্মহত্যার ভূত তার মাথায় চেপে বসেছে। একটু শ্বাস নিয়ে ফ্যান থেকে দড়িটা খুলে ডেস্কের নিচে ড্রয়ারে রেখে সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ল। রিক্ত মনে একটু বাঁচার আশা যেন এখনো রয়েছে তার। রাত তখন গভীর। কোনো কারণ ছাড়াই অয়নের ঘুম ভেঙে গেল।
ঘোর লাগা চোখে কোনো রকম তাকিয়ে আবার ঘুমোতে গিয়েই চমকে উঠল সে। ফ্যানের সাথে ওটা কি ঝুলছে? ফাঁস লাগানো সেই দড়িটা না? এমন তো হওয়ার কথা নয়। সে নিজে ওই দড়িটাকে ড্রয়ারে রেখেছে, ওটা এখানে এলো কি করে? বিছানার উপর উঠে বসলো অয়ন। চারিদিকটা অন্ধকার। একটু সামনে মাথার উপরে ফাঁস লাগানো দড়িটা ফ্যানের সাথে ঝুলছে। সত্যিই কি সে তখন ড্রয়ারে ওই দড়িটা রেখেছিল, নাকি অমনভাবেই ঘুমিয়ে পড়েছিল? অয়নের এবার একটু কেমন যেন ভয় হতে লাগলো। এমন ভুল তো তার হওয়ার কথা নয়। তাড়াতাড়ি উঠে টুলটা বিছানার উপর নিয়ে ফ্যান থেকে দড়িটা খুলতে লাগলো। দড়িতে স্পর্শ করতেই অয়নের সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। কোনো দিকে না তাকিয়েই দড়িটা খুলে ঘরের একটা কোণায় ছুঁড়ে ফেলে দিল। তারপর ব্ল্যাঙ্কেটটা টেনে গুটিসুটি হয়ে শুয়ে রইল। এই নিস্তব্ধ রাতের স্যাঁতস্যাঁতে এই ঘরের মধ্যে অয়ন যে আরও একজনকে অনুভব করতে পারছে, সে ছাড়াও যেন কেউ আছে এই ঘরে। আত্মহত্যার ওই পাগলামিটা না করলেই ভালো হতো, কিন্তু এখন কি করবে সে? তার কেবলই মনে হচ্ছে ওই দড়িটা যেন ফিস ফিস করে কোনো কারণ ছাড়াই তাকে বলছে, কিরে, নড়বি না। জোরালোভাবে ব্ল্যাঙ্কেটটা টেনে শক্ত হয়ে শুয়ে রইল অয়ন। যাই হয়ে যাক না কেন, চোখ তুলে সে কিছুতেই তাকাবে না। এই ব্ল্যাঙ্কেটের বাইরে যেন সে অপেক্ষা করছে। বিছানাটা কেমন ভারী ভারী হয়ে উঠছে না? দড়িটা যেন একেবারে পায়ের কাছে অপেক্ষা করছে। ঘরের মধ্যের পরিবেশ এমন ভয়াবহ গম্ভীর হয়ে গেল, চারিদিকটা উষ্ণ বাতাসে ভরে উঠেছে। এই কালো অন্ধকার নিস্তব্ধ ঘরে এক কোণ থেকে ভেসে আসছে কারোর নিঃশ্বাসের শব্দ। সকালবেলায় যখন অয়নের ঘুম ভাঙল তখন বেলা অনেক। আজ রবিবার, অফিস ছুটি এই ভেবে হয়তো মাও তাকে ডাকতে আসেনি। বিছানা ছেড়ে উঠে বসতেই গত রাতের কথা মনে পড়ে গেল তার। ধরফর করে উঠে ঘরের কোণায় তাকালো সে। সেখানে কোনো দড়ি পড়ে থাকতে দেখল না। উঠে গিয়ে ডেস্কের ড্রয়ার টেনে দেখল দড়িটা ড্রয়ারের মধ্যেই রয়েছে। তবে কাল রাতে কি ঝুলছিল ওটা ফ্যানের সাথে? সে কোনটা বিশ্বাস করবে? দুইবারই যে দড়িটাকে সে নিজের হাতে স্পর্শ করেছিল, এই দড়ি যে তার জীবনে একটা ভয়ের কারণ হয়ে উঠতে পারে তা ভেবে হৃদস্পন্দন যেন বাড়তে লাগলো। দড়িটাকে এখানে রাখা ঠিক হবে না। দুপুরের দিকে যখন সবাই ঘুমোচ্ছিল তখন অয়ন দড়িটাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল। এটাকে ফেলে দিয়ে আসতেই হবে। হাঁটতে হাঁটতে বিনোদবালা লেনের দিকে আসলো। এখানে একটা ছাড়া বাড়ি আছে, কেউ থাকে না সেখানে। তার জন্মের পর থেকেই এই বাড়িটাকে এভাবেই দেখে আসছে সে। বাড়ির সামনে বিশাল একটা শুষ্ক বাগান। দিনের বেলাতেও যেন সেখানে অন্ধকার হয়ে থাকে। এমন ঝিঝির ডাক যে চোখ বন্ধ করলে যে কেউ বলবে এটা গভীর রাত। বাগানের মাঝে দড়িটাকে একটা গোলা পাকিয়ে ছুঁড়ে ফেলে দিল। তারপর কোনো দিকে না তাকিয়ে মাথা নিচু করে সোজা হাঁটতে লাগলো। কি একটা মনে হলো তার, হঠাৎ ছুটতে আরম্ভ করলো। এক ছুটে একেবারে সেই পুরা বাড়ি থেকে বেরিয়ে গেল। রাতে খাওয়া দাওয়ার পর অয়ন ঘরে এসে বসলো। বিকালবেলাটা ঘুরে কাটিয়েছে, মনটা তাই একটু হালকা হালকা লাগছে। ডেস্কের পাশে বসে একটা কাগজ মন দিয়ে পড়ছে। ঘড়ির কাঁটার শব্দটা কানে ভেসে আসছে। অয়ন কাগজটা রেখে বিছানায় গেল। অ্যালার্ম দিয়ে বালিশে মাথা রাখল। গত রাত আর আজকের রাতের মধ্যে আকাশ পাতাল তফাৎ। গতকাল সে যেন জীবনের শেষ দিনটাকে অনুভব করেছিল, আর আজ একটু প্রশান্তি। বেঁচে থাকার মধ্যে এই আনন্দটাকে একটু বেশি অনুভব করছে সে। ফ্যানের দিকে তাকিয়ে ভাবছে গত রাতের কথা। মানুষ না পাওয়ার যন্ত্রণায় কতটাই না ভেঙে পড়ে, অথচ সামান্য বেঁচে থাকার জন্য কতই বা আনন্দ। বেঁচে থাকার এই আনন্দ তো অন্য কোনো সময় অনুভূত হয় না। কেবল মরণ আসলেই মনে হয়, ইস, আর একটু যদি বাঁচতাম কতই না ভালো হতো। এই সব কথা ভাবতে ভাবতে
তন্দ্রা আসে অয়নের। বাধাহীনভাবে পাশ ফিরে শোয়ে। আজ অনেকদিন পর মনটা বড় শান্ত। ডেস্কের ওপর থেকে ঘড়িটা টিক টিক করে শব্দ করতে লাগলো। এই শব্দের নেপথ্যে পার হয়ে যাচ্ছে সময়, রাত গভীর হতে থাকে। অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছে অয়নের। পা থেকে মাথা পর্যন্ত কেমন যেন ঝিমঝিম করছে। শ্বাস নিতেও বেশ একটা অসুবিধা হচ্ছে। কেউ যেন তার গলাটাকে ফাঁস দিয়ে রেখেছে। শরীরটা যেন ভারী হয়ে অবশ হয়ে উঠছে। কেউ যেন তাকে ডাকছে, ভীষণভাবে ডাকছে। কিরে ওঠ, নড়বি না, নড়বি না তো। চোখ খুলে অয়ন যা দেখলো তা সে মোটেও আশা করেনি। ফ্যানের সাথে ঝুলছে সেই ফাঁস লাগানো দড়িটা, আর যেন ফিস ফিস করে কথাও বলছে। এক লাফে উঠে বসলো অয়ন। এ কি ঘটছে তার সাথে? ফ্যানের সাথে ঝোলা ওই দড়িটাকে তো সে আজই ফেলে দিয়ে আসলো ওই পোড়া বাড়িতে। দড়িটা এইখানে এলো কি করে? অয়ন খেয়াল করলো দড়ির পাকানো তন্তুগুলো যেন অসংখ্য ছোট ছোট মুখ। তারা বিদ্রুপ করে বলছে, দেরি করিস না, নড়বি না। ধীরে ধীরে দড়ির পাকানো অংশটা অয়নের একেবারে কাছে চলে আসতে লাগলো। অয়ন চিৎকারও করতে পারছে না, ওর গলার আওয়াজ যেন কেউ কেড়ে নিয়েছে। অয়ন যেন সম্মোহিত। সে কাঁপতে কাঁপতে বিছানা থেকে নামলো। মেঝেতে পা রাখতেই পড়ে গেল নিচে, যেন সারাটা শরীরে কোনো বল নেই। না না, তুই মিথ্যে, তুই আমার স্বপ্ন, এটা একটা স্বপ্ন। দড়িটা এবার বিদ্রুপ করে যেন তাকে বলছে, স্বপ্ন নয়, স্বপ্ন নয়। অয়ন ঠেলে ঠেলে ঘরের একটা কোণায় এসে থামলো। ফাঁস লাগানো পৈশাচিক দড়িটা তার একেবারে সামনে এসে যেন পা দুটোকে পেঁচাতে লাগলো। ফাঁসটা তার গলা থেকে শ্বাসনালীটাকেও যেন রুদ্ধ করে তুলল। একটা দড়ি যে এইভাবে তার মৃত্যুর কারণ হয়ে উঠবে সেটা তার কল্পনারও বাইরে। অয়ন শ্বাসরুদ্ধভাবে বলতে চেষ্টা করলো, শয়তান, ছাড়, ছাড়, আমি মরতে চাই না। মরতে তো তোকে হবে, নড়বি না। দড়িটা শক্ত করে এমনভাবে ফাঁস লাগলো তার গলায় যে একটা কথা তো দূরের কথা, মাটিতে ছটফট করতে লাগলো। হাতের জোর দড়িটার একটা সুতোও যেন নাড়াতে পারছে না। আত্মহত্যা করার এই যন্ত্রণা তার সহ্যের সীমানা ছাড়িয়ে গেল। গোগড়াতে গোগড়াতে নিস্তেজ হয়ে যেতে লাগলো অয়ন। এতক্ষণ ডাকিনীর ৩ নম্বর এপিসোডে শুনছিলেন সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ফাঁস। ভূত প্রেত বিশ্বাস করা মানুষের ব্যক্তিগত চিন্তাধারার অধীন। ডাকিনীর এই এপিসোডগুলো শুধুমাত্র ভূতপ্রেমী শ্রোতাগণদের বিনোদনের উদ্দেশ্যে নির্মিত হয়। সামনের শনিবার ঠিক রাত ৮টায় আমি অমিত নিয়ে আসবো হাড় হিম করা একটি ভূতের গল্প। আমরা কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতেও অ্যাভেলেবেল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘুমিয়ে পড়ুন। গুড নাইট, হ্যাভ আ গুড ড্রিম।